আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ঐক্যমত্যের ভিত্তিতে ইসি গঠন করে রোড ম্যাপ দিতে প্রধান উপদেষ্টাকে বিএনপির আহ্বান। জামায়াতের সর্বোচ্চ গুরুত্ব রাষ্ট্র সংস্কারে। 4 বছর আগে যুক্তরাজ্যে পণ্য গেলেও রপ্তানি মূল্য বুঝে পায়নি 36 গার্মেন্টস শিল্প। বন্ধের পথে $5 বিলিয়ন রপ্তানিকারক ওসব প্রতিষ্ঠান। অর্থনীতি পুনরুদ্ধারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যবসায়ীদের তাগিদ। রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আহ্বান। দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সেনা, পুলিশ ও আনসার মোতায়েন সহ পর্যাপ্ত ব্যবস্থা। অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য সহযোগিতার আহ্বান। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। রাজনীতিবিদ, ভক্ত, সহকর্মীদের শেষ শ্রদ্ধা। এবং শরীয়তপুরে মুক্ত স্কাউট স্থানীয় তরুণদের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য ধরিত্রী গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে মীর মুগ্ধ ভবন ও তোরণ উদ্বোধনের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর বিএনপি মহাসচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টারও প্রথম অগ্রাধিকার নির্বাচন। সংলাপ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, রাষ্ট্র সংস্কারেই তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। 9 অক্টোবর সংস্কার ও নির্বাচন নিয়ে প্রস্তাব জানাবেন তারা। রাহুল রায় রিপোর্ট। 12 ও 31 আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে 2 দফা সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার 3য় দফার সংলাপ, যার শুরু বিএনপির সাথে আলোচনার মধ্য দিয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির 5 সদস্য নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা করেন। পরে তিনি জানান, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সহ বেশ কিছু স্থানে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, তবে বেশি গুরুত্ব পেয়েছে নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করার কথা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি না। উনি আমাদেরকে যেটা বলেছেন, যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন, তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। বিএনপির পরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে দলের আমির জানান, রাষ্ট্র সংস্কারেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সেই কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তৃতীয় দফার প্রথম দিনের সংলাপে আরও অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপের প্রথম দিন বিভিন্ন দলের সাথে সংলাপ হয়েছে। সংলাপ শেষ করে এই মুহূর্তে ব্রিফ করছে বাম গণতান্ত্রিক জোট। আমরা সরাসরি তাদের ব্রিফিংয়ে চলে যাচ্ছি। অর্থনীতি পুনরুদ্ধারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রিজার্ভ বাড়ানোর দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক করার পরামর্শ দিয়েছেন তারা। পরিস্থিতির উন্নতি না হলে কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মাসরুর শাকিলের রিপোর্ট। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স DCCI এর সেমিনার। প্রশাসন ঠিকমতো কাজ না করায় উৎপাদন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। আজকে কিন্তু আমার ফ্যাক্টরিতে যখন আমি প্রবেশ করি আমার ভয় লাগে এই জন্য বিকজ আমার শ্রমিক আমাকে মারবে, বিকজ আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটা নিয়ে বের হয়ে আসতে পারবো। যদি এই ধরনের ব্যবসায়ীরা যদি শঙ্কিত হন নিজের ফ্যাক্টরিতে যেতে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। আমরাও কিন্তু ভালো মানুষ, আমরাও কিন্তু বাঙালি, আমরাও কিন্তু স্বদেশপ্রেমী। যে যখনই কোথাও কোনো ফ্যাক্টরিতে কোনো সমস্যা দেখবেন, শ্রমিকেরা রাস্তায় বের হয়েছে, তাহলে ডেফিনেটলি ওখানে কেউ না কেউ পিছনে ইন্ধনদাতা অবশ্যই থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন এরকম ঘটনা এর মধ্যেও ঘটছে, আশুলিয়াতেও ঘটছে, যে একটা টেলিফোন আসছে, টেলিফোন আসার সাথে সাথেই কাজ বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা ওখান থেকে কাজ বন্ধ করে দিয়ে নেমে আসছে। তাহলে ওই ফোনটা কারা করে, এটা গোয়েন্দা সংস্থা সেগুলো কিন্তু বের করেছে। আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আমরা মনে করছি যে আমরা ব্যবসা করলে কি হবে, কালকে কি হবে, পরশু, প্রত্যেক দিন খালি ভয় থাকতে হয় যে টেলিফোনে কি খবরটা আসবে। এইভাবে তো ব্যবসা করা, বিনিয়োগ করা সম্ভব না। জিরো টলারেন্স ফর ভায়োলেন্স, এটা বলতে হবে। ভায়োলেন্স চলতে পারবে না। আমাদের যতই দাবি দাবা যাই হোক, অসন্তোষ থাকুক, এটা আমরা ভাঙচুর কেন করবো, রাস্তায় কেন নামবো? আমাদের লেবার মিনিস্ট্রি আছে, আমাদের ডাইফি আছে, আমাদের মিনিস্ট্রি অফ লেবার আছে, সব জায়গায় কেন আমরা ভাঙচুরের আশ্রয় দিব? এই মেসেজটা আমরা চাই যে সরকারের কাছ থেকে যেন জোরেভাবে বলা হয়। ব্যবসায়ীরা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের সুদ বাড়ানোয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি। খারাপ পলিসি নেওয়া বন্ধ হয়েছে, কিন্তু খারাপ পলিসি ইজ হাফ অফ দ্য গ্লাস, রেস্ট অফ দ্য গ্লাস ইজ স্টিল এমটি। সেটা হলো আমাদেরকে এই এক্সপোর্টের যে বায়ার্স বা কমিউনিটি, ইন্টারন্যাশনাল ট্রেডিং কমিউনিটি আর ফরেন ইনভেস্টর্স, এই জায়গাটায় আমাদের আসতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই সরকারে এখনো ব্যবসায়ীদের প্রতি আস্থা এনেছে বলে আমার মনে হয় না। তো তাদেরকে শুনতে হবে, স্টেক হোল্ডার তারা। অর্থনীতি চাঙ্গা করতে রিজার্ভ থেকে ব্যবসায়ীদের সহায়তা দেওয়ারও আহ্বান তাদের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 4 বছর আগে পণ্য গেছে যুক্তরাজ্যে, তবে রপ্তানি মূল্যের পুরোটা এখনো বুঝে পায়নি 36টি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান। এতে $5 বিলিয়ন রপ্তানিকারক ওইসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যের ক্রেতা ডেভেনহ্যাম দেউলিয়া হওয়ার ফলে সৃষ্ট জটিলতায় আইনি মার প্যাচে বাংলাদেশি প্রতিষ্ঠান এক্সপো ফ্রেইট লিমিটেড EFL তাদের প্রায় 130 কোটি টাকা দিচ্ছে না। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং চলমান শ্রমিক অসন্তোষের কারণে বিপর্যস্ত মালিকদের জন্য বিষয়টি এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো বলে মন্তব্য করেছেন তারা। রিজওয়ান আজার রিপোর্ট। 2020 সালে যুক্তরাজ্যের কোম্পানি ডেভেনহ্যামের কাছে পোশাক সরবরাহ করে বাংলাদেশের 36টি গার্মেন্টস। করোনাকালে 150 বছরের পুরনো পাবলিক লিমিটেড কোম্পানিটি দেউলিয়া ঘোষণা করে, ফলে বিপাকে পড়েন ওই 36 রপ্তানিকারক। এরপর ডেভেনহ্যাম ভেন্ডর্স কমিটি গঠন করে আদালতের মাধ্যমে পাওনা আদায়ে উদ্যোগ নেন তারা। প্রায় $8 কোটি ক্ষতির মধ্যে কিছুটা ছাড় দিয়ে এরই মধ্যে সিংহভাগ অর্থ পেয়ে গেছেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা। তবে ডেভেনহ্যামের মনোনীত ফরওয়ার্ডার এক্সপোর্ট ফ্রেইট লিমিটেড $1.21 কোটি সমান প্রায় 130 কোটি টাকা আটকে রেখেছেন। অভিযোগ তাদের। টাইটেল অফ দ্য গুডসের যে নিয়ম আছে, বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে, এটা হলো যে বায়ারকে গুডস
কোনোভাবে পেমেন্ট গ্যারান্টি ছাড়া দিতে পারবে না, এটাই হলো আইন। ডেভেলপমেন্ট থেকে উই ডোন্ট হ্যাভ এনি ক্লেম। আমাদের বক্তব্যটা হলো ইএফএল কেন আমার টাকা না পেয়ে আমাদের গুডসটা তাদেরকে দিল, ক্লিয়ার। আমি তো ইএফএল কে দিতে বলি নাই, আমি বলছি আমি যখন টাকা পাবো তখন তুমি গুডস দিবা। ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত মালিকরা বলেন সর্বোচ্চ 15 দিন অপেক্ষা করবেন তারা। ইএফএল এবং অন্যান্য ক্যারিয়ারদের 15 দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে। তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা সমস্ত গার্মেন্টস কোম্পানি থেকে ইএফএলকে ঘেরাও করতে বাধ্য হব। এখন অ্যাকচুয়ালি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এখন দেশের যে অবস্থা, মানে গার্মেন্টসের যে সিএম, আমরা আর বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে আর সময় দিতে চাচ্ছে না। নাম্বার ওয়ান, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সময় না দেয়, আমাদের প্রত্যেকের ব্যবসা, এখানে আমরা প্রায় যারা আছে 42টা ভেন্ডর, আপনাদেরকে শুধু একটা ছোট করে বলতে পারি যে মিনিমাম সবার সম্মিলিত এক্সপোর্ট প্রতি বছরে মিনিমাম $5 বিলিয়ন। আমাদের সবার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যেতে বাধ্য যদি বাংলাদেশ ব্যাংক আর সময় না দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয় এরই মধ্যে ডেভেনহ্যামের মনোনীত কোম্পানি এক্সপোর্ট ফ্রেইট লিমিটেডের ক্যারিয়ার কোম্পানি মার্সেক লাইন পাওনা পরিশোধ করে দিয়েছে। বাকি ক্যারিয়ার কোম্পানি হ্যাপাক লয়েড, জিবিএক্স, বিএলপিএল, টিপিএল এবং স্কাইওয়েজকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সব ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে পর্যাপ্ত পরিমাণে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় এবছর 2,12,000 আনসার সদস্য মোতায়েন করার কথা জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে 8ই অক্টোবর। পূজা উদযাপনে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ্জামান। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানান। শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি, শান্তিতে বসবাস করছি। এখানে সবার, এ দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে। সবাই যার যার ধর্ম সে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি। অসাধু কেউ সুযোগ নিয়ে উৎসবের আমেজ যেন নষ্ট করতে না পারে, সেজন্য 32,666টি পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় মোতায়েন থাকবেন আনসার সদস্য। এই প্রথমবারের মতো আমরা আমাদের সাধারণ আনসারের পাশাপাশি ব্যাটালিয়ন আনসারের যারা সদস্য আছে তাদেরকে মোবাইল স্ট্রাইকিং টিম প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা নিয়োগ করেছি, যাতে কিনা মোবাইল স্ট্রাইকিং টিম যারা থাকবে আনসার সদস্যের, তারা যেন দ্রুততার সাথে সেই জায়গায় গিয়ে যদি কোনো হুমকি থাকে সেটা মোকাবেলা করতে পারে। দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিবি প্রধান বলেন, মন্দিরে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা অবস্থান করবেন। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সামরিক বাহিনীতে বৈষম্য ও চাকরিচ্যুতির ঘটনায় দোষীদের বিচারে কমিশন গঠনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। নিজেদের বৈষম্যের শিকার দাবি করে গেল 15 বছরের মতো ভবিষ্যতে যেন সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ না আসে সে বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। নাজিব বেগের রিপোর্ট। সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত জোরপূর্বক অবসরপ্রাপ্তদের নিয়ে রাওয়া ক্লাবে এই আলোচনা সভা। তুলে ধরা হয় নানা বৈষম্য ও অনিয়মের কথা। উঠে আসে আক্রোশের কারণে গুমের শিকার হওয়ার কথাও। প্রথমে করলেন গুম, আর সাবমিট করলেন এই আলামত। দুইটা অপরাধ করে আপনি আমার বিচার কিভাবে করেন? পরিষ্কার বুঝতে চাচ্ছেন আমি একটা কু করতে যাচ্ছিলাম। ওনাদের মাথায় এইটুক বুদ্ধি নাই। 8 ডগে যারা চাকরি করে, লেফটেন্যান্ট মতিউর জানে
তার নিজস্ব কোনো বাহিনী নাই, কোনো 3 জনে একজন মেসোয়েটার, ওই 3 জনে এক মেসোয়েটারতে কে কার লগে যুদ্ধ করবে? সামরিক বাহিনীকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় সেই আহ্বান জানান আলোচকরা। তারা দাবি করেন আইন লঙ্ঘন করে অনেক কর্মকর্তাকে ফাঁসানো হয়েছে। গুম এবং হত্যাকাণ্ডের গল্প আমরা শুনি, প্রত্যেকটাতে শুধু এক জিয়াউল হাসান না, এর সাথে আরো অনেক, যার লিস্ট আমরা পাচ্ছি 100, 200, 250। আমি মনে করি এটা এখনো সম্পূর্ণ না, ইনকমপ্লিট। তাদের সংশ্লিষ্টতা ছাড়াও এই হত্যাকাণ্ডগুলো সম্ভব ছিল না। যদি কারো প্রতি অবিচার হয়ে থাকে তাদের অবশ্যই সুবিচার করতে হবে, যেভাবে তাদের পুনর্বাসন করা যায় সেটা করতে হবে। একটি নিরপেক্ষ সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সামরিক আইনে মানবাধিকার সহ অন্যান্য সাংঘর্ষিক আইনের পরিবর্তন করা, যেন আর কোনো সরকার সামরিক বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে। সামরিক বাহিনীতে বৈষম্যকারী কর্মকর্তাদের বিচার ও চাকুরি ফেরত সহ নানা দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। 6 জনকে বেছে চাকরিচ্যুত করা হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপের প্রথম দিন বিভিন্ন দলের সাথে সংলাপ হয়েছে। সংলাপ শেষ করে এই মুহূর্তে ব্রিফ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা সরাসরি তাদের ব্রিফিংয়ে চলে যাচ্ছি। জনবান্ধব রাষ্ট্র গড়ে তুলতে সরকারি চাকুরিতে বৈষম্য দূর করার দাবি তুলেছেন বৈষম্যের শিকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে জনপ্রশাসন সংস্কারে 3 দফা প্রস্তাবও তুলে ধরেছেন তারা। পরিষদ মনে করে জনপ্রশাসন সংস্কারে গঠন করা কমিটিতেও একটি ক্যাডারের 6 জন সদস্যকে নিয়োগ দিয়ে বৈষম্য আরও বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তারা জানান, দেশে এই মুহূর্তে 77 জন সচিব পদমর্যাদার কর্মকর্তা আছেন, তাদের সবাই একটি ক্যাডারের। সংস্কার কমিটিতে সব ক্যাডারের প্রতিনিধি রাখার দাবি তোলেন তারা। একটি উদাহরণ দেই আপনাদেরকে। বাংলাদেশে এই মুহূর্তে 77 জন সচিব আছেন। এই 77 জন সচিব হওয়ার কথা সকল ক্যাডার থেকে, কিন্তু আমাদের 25টি ক্যাডার থেকে মাত্র 7 জন সচিব আছেন। তার মানে 70 জনই আরেকটি ক্যাডার থেকে। বৈষম্যের রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম সকল জায়গায় এখন যে সংস্কার কমিটি হয়েছে, সেই সংস্কার কমিটিতেও দেখেন আমাদের কেউ নাই। জনগণের সরকার যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই সকলকে নিয়ে, সকল পেশাজীবীদেরকে সাথে নিয়ে সরকার করতে হবে, জনপ্রশাসন তৈরি করতে হবে। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 3:15টায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরাগ আজিম ও নাজিব বেগের সহায়তায় জাকি আক্তারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় 2 অক্টোবর সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আগে থেকেই হার্টের সমস্যা সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার রাত 3:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিনামা এই রাজনীতিবিদ ও চিকিৎসক। একটা ভাইরাল নিউমোনিয়ার মতন হয়েছে, তারপর সেখান থেকে ওনার হার্ট ফেলিয়ারটা আরও বেশি খারাপ হয়ে যায়। বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার সন্তানরা। এত সুন্দর চলে যাওয়া জার্নি আমি আমার লাইফে আসলে এত সুন্দর জার্নি দেখিনি। আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি চিকিৎসক ছাড়াও উনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং উনি সবসময় বলতেন রাজনীতিবিদদের ইটস ভেরি ইজি টু বি মিসআন্ডারস্টুড। সো রাজনীতির কারণে, বক্তব্যের কারণে, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি কারো মনে উনি জেনে না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকেন, আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দিবেন। উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ও বাড়িধারার বাইতুল আতিক মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে। অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যের জন্যে জন্মানো মানুষের মধ্যে বর্তমানে
আজকে প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি চিকিৎসক হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ। তিনি একসময় রাজনীতিতে এসেছিলেন, সেখানে তিনি শ্রেষ্ঠ মানুষ। সত্যিকার অর্থেই একজন মস্ত বড় মানুষকে আমরা হারালাম। বদরুদ্দোজা চৌধুরীর জন্ম কুমিল্লায় 1930 সালে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। বি চৌধুরী নামে পরিচিত এই রাজনীতিবিদ 1978 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুরোধে রাজনীতিতে আসেন। 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 1991 সালে বিএনপির সরকারের শিক্ষামন্ত্রী হন, পরে সংসদ উপনেতার দায়িত্ব পান। 2001 সালের 14 নভেম্বর থেকে 2002-এর 21 জুন পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। 2004 সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে রাজনৈতিক দল গঠন করেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে 10 অক্টোবর মুক্তি পাচ্ছে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ ও তাসনিয়া ফারিন সহ অনেকে। সুলতানা হিমুর রিপোর্ট। আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল। 2007 সালে ময়মনসিংহে একই পরিবারের 9 জন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই আদম পরিবারের আত্মহত্যার ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ চক্র। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 20 পর্বের এই ওয়েব সিরিজ। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সংবাদ সম্মেলনে সিরিজের নির্মাতা ভিকি জাহেদ জানিয়েছেন, সিরিজটিতে ভিন্ন কিছু ধারণা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। পৃথিবীতে অনেক এরকম ইনসিডেন্ট আছে যেখানে শেয়ার্ড ডিলিউশন হয়েছে। আই থিঙ্ক আমেরিকাতে 1979-এ এরকম হয়েছিল, একসাথে 1000 মানুষ সুইসাইড করেছিল। এই ব্যাপারগুলো আমাদের কন্টেন্টে এসেছে। সো এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ঘটেছে, ফার্স্ট টাইম ঘটেছে তা না। চক্র সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, শাহেদ আলী, মার্শিয়া শাওন, একে আজাদ সেতু সহ অন্যরা। এই কাজটার মধ্যে না অনেক কিছু আছে, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে মিস্টিরিয়াস, থ্রিলার, হরর যেটাই বলেন। আর 20 পর্ব এক্সাইটমেন্ট ধরে রাখা বা ফিল ধরে রাখা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং। ইটস আ ভেরি টাফ জব ফর দ্য টিম, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ডিফারেন্ট, মানে সিরিয়াল পার্সপেক্টিভ থেকে, বিকজ এরকম কাহিনী নির্ভর শুধুমাত্র মানে গল্পটাকে প্রেজেন্ট করার জন্য যে সিরিজটা নির্মাণ করা হয়েছে, সেই ধরনের সিরিজ খুব একটা হয়নি বাংলাদেশে। নিজস্ব সংস্কৃতির মধ্য থেকে সময় উপযোগী কন্টেন্ট নির্মাণে আইস্ক্রিন সবসময় কাজ করবে বলে জানান আয়োজক ও পৃষ্ঠপোষকরা। চক্র নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে সব শ্রেণী পেশার মানুষের কাছে, যারা এই প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি সচল, তাদের সবার কাছেই খুব জনপ্রিয় একটি সিরিজ হিসেবে আসে। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের যতটুকু সম্ভাবনা আছে সেটুকুকে যদি আমরা কাজে লাগাতে পারি, অবশ্যই আমাদের ওটিটি প্ল্যাটফর্ম অনেক ভালো একটা জায়গায় যাবে। হোপফুলি একটা খুব ভালো সিরিজ হবে, ভিকি জাহেদ সবাই জানেন। তো হোপফুলি আমরা সবাই 10 তারিখ চক্র দেখবো, এবং আবারও একই কথা বলছি, চক্র দেখার সময় সাথে 1 কাপ ইস্পাহানি মির্জাপুর রাতে থাকে। 10 অক্টোবর বিকেল 3টায় আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ চক্র। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিতে অংশ নেয় মুক্ত স্কাউট ও স্থানীয় তরুণ সমাজ। বাসযোগ্য ধরিত্রী গড়তে বৃক্ষরোপণ কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। মানবসৃষ্ট নানা কারণ ও প্রাকৃতিক দুর্যোগে পরিবেশ ও প্রকৃতির ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সারা দেশের মতো শরীয়তপুরেও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। গাছের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে কার্বনকে কমিয়ে আনার। 2030 সালে 45% যদি আমরা কার্বনকে কমিয়ে না আনতে পারি, তাহলে কিন্তু একটা বিশাল বিপর্যয় হয়ে যাবে এবং সারা পৃথিবীতে কিন্তু ঝড়, জলোচ্ছ্বাস বলি নানা ধরনের দুর্যোগ বেড়ে যাবে, উষ্ণতা বেড়ে যাবে। সুতরাং
আমাদের যদি কার্বন নিঃসরণকে আয়ত্তে আনতে হয় তাহলে কিন্তু আমরা যত বেশি পারি গাছ লাগাতে হবে এবং সারা বাংলাদেশে যত বেশি গাছ লাগাবো ততই কিন্তু আমরা উপকৃত হব। তাহলে আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাণ প্রকৃতির বিস্তারে কর্মসূচিতে অংশ নেয় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। বৃক্ষরোপণের মাধ্যমে একমাত্র সম্ভব যে আমাদের বৈশ্বিক উষ্ণায়নটা হচ্ছে, এর ফলে যে তৈরি মরুকরণ এবং অনাবৃষ্টি এটা নিরসন করা। তাই আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা জানাতে চাই সবাই আপনারা বৃক্ষরোপণ করুন। বৃক্ষ নিধন আমরা যদি সকলে মিলে বন্ধ করি তবেই আমরা বাংলাদেশকে সবুজ শ্যামল বাংলাদেশে পরিণত করতে পারবো। আমরা সবাই মিলে গাছ লাগাইতেছি পরিবেশ বাঁচার লিগা, এভাবে সবাই গাছ লাগায় তাহলে পরিবেশ আরো ভালো হবে। সবুজ সাথী বাংলাদেশ আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করেছি। পরিবেশ রক্ষার্থে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যাতে এই আন্দোলনে আমাদের সাথে অংশগ্রহণ করে। আমরা ছোট বড় সকলে মিলেমিশে যদি গাছ লাগাই এবং গাছ রক্ষা করি তাহলে পরিবেশ সুন্দর হবে। সবুজায়নে সাধুবাদ জানিয়ে রোপিত গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সবুজে সাজাই বাংলাদেশ একটি প্রশংসনীয় উদ্যোগ। আসুন আমরা গাছ লাগিয়ে বৈশ্বিক উষ্ণতা রোধ করি আর সবুজ বাংলাদেশ গড়ে তুলি। সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং এই উদ্যোগের সুফল আমরা অচিরেই পাবো বলে আমি আশা করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দেশব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে তারই অংশ হিসেবে আজকে আমরা শরীয়তপুরের এই বৃক্ষরোপণ কর্মসূচি করলাম। এইভাবে যদি আমরা সামনে এগিয়ে যাই সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমাদের ছায়া সুনিবিড় সুজলা শ্যামলা বাংলাদেশ গড়ে তোলা যায় সেটা আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমাদের যে বৈশ্বিক উষ্ণতা, আমাদের যে আবহাওয়ার যে বিরূপ পরিস্থিতি সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। যদিও আমাদের 6টা ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কিন্তু এখন প্রকৃতি দেখাচ্ছে মাত্র 3টা রূপ এখন আছে। একটা হলো গ্রীষ্ম গরম, আরেকটা হলো শীত, আরেকটা হলো বর্ষা। সুতরাং বৃক্ষরোপণটা অপরিহার্য। সবার অংশগ্রহণে বিপর্যস্ত পরিবেশ প্রকৃতি আবারও সবুজ শ্যামল হয়ে উঠবে, প্রত্যাশা সবার। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। লেবাননে আকাশ ও স্থলপথে ইসরায়েলের হামলা অব্যাহত। ড্রোন হামলায় স্ত্রী, কন্যা সহ হিজবুল্লাহ কমান্ডার নিহত। গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন বিষয়ে ছায়া সংসদ হয়েছে। জাতীয় নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত এ নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য তুলে ধরেন বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সবকিছুর আগে আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেন। মিথিলা নাজিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত তা নিয়ে চলছে আলোচনা। দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছেন কেউ কেউ, আবার কেউ বলছেন আগে সংস্কার তারপর নির্বাচন। এমনই ইস্যু নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় অন্তর্বর্তী সরকারকে দেয়া উচিত বলে মনে করেন আলোচকরা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতদিনই হোক না কেন, যদি আমরা 1-1.5 বছরের মধ্যে যদি নির্বাচন দেবার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার যে কথা বলছি সেই সংস্কার করে কিন্তু একটা জাতীয় নির্বাচনকে পূর্ণাঙ্গভাবে করতে পারবো কিনা সেটি আমাদের কাছে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অস্ত্র নয়, বরং রাজনৈতিক ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত, এমন বিষয়েও উঠে আসে আলোচনায়। সংস্কার আমি চাই, সংস্কারের পক্ষে আমি, কিন্তু মনে রাখতে হবে যে এই সংস্কার যদি এইরকম হয় যে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না, সংস্কার হয়ে গেল, তাহলে কিন্তু আপনাদের কোনো বেনিফিটই হবে না। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব না বাড়িয়ে আলোচনায় একটা যৌক্তিক সমাধানের পথে আসার আহ্বান আসে ছায়া সংসদ থেকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। লেবাননে আকাশ ও স্থলপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের উত্তরে বেদাউদ ক্যাম্পে ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার, তার স্ত্রী ও 2 কন্যা নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 2000-এরও বেশি লেবাননি।
তাদের মধ্যে শিশু 127 ও নারী 261 জন। হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হামলা চালাচ্ছে। এমনকি ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেছে এবং হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে 15 লাখের বেশি মানুষ সিরিয়া সহ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় 18 জন নিহত হয়েছেন। এই নিয়ে গাজায় মৃতের সংখ্যা 41,825 জনে দাঁড়িয়েছে। ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত 15টি এলাকায় বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অন্তর্জালে মুক্তি পেল লুডু মিউজিকের উদ্যোগে নতুন গান টেম্পো। সন্ধ্যায় গ্যালাক্সি মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। গানটির প্রকাশ উপলক্ষে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী শওকত আলী ইমন। আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী জুয়েল মোর্শেদ, বেলাল খান, রাবেয়া সেতু, সাদিয়া আফরিন, গ্যালাক্সি মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সঙ্গীত শিল্পী সজীব দাস সহ গানের কলাকুশলীরা। নিটুল টাটা বিশেষ সংবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসা নিশ্চিত করবে সরকার। রাজধানীর APBN স্কুল অ্যান্ড কলেজে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ভবন ও তোরণ উদ্বোধন করে তিনি বলেন, বিগত সরকারের মন্ত্রী, MP এবং আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা বিদেশে পালিয়েছেন তারা 5, 6 ও 7ই আগস্টের মধ্যে দেশ ছেড়েছেন। এরপর আর কেউ পালাতে পারেননি। তিনি বলেন, এখন যেসব মামলা হচ্ছে সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে। এটার জন্য কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা হবে না। বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তারাও যদি কেউ সাজেস্ট করে যে এদের কাউকে বিদেশে নিয়ে যাওয়া দরকার, তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এবারে রয়েছে কৃষি সংবাদ। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যায় মৎস্য ও কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্যে প্রায় 1,476 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে জেলায় 42,285 জন খামারির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 247 কোটি টাকা। প্রকৃতি সংবাদ। পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে 1 নভেম্বর থেকে সমন্বিত অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। রাজধানীর শান্তিনগর বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে প্রকাশ মতবিনিময়কালে তিনি বলেন, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি জনগণের সহযোগিতায় পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ সম্ভব। পলিথিনের কারণে ক্যান্সার ও লিভার সহ অন্যান্য অসুখের ঝুঁকি বাড়ছে উল্লেখ করে জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় সবাইকে পলিথিন নিষেধের সিদ্ধান্ত পালনের আহ্বান জানান সচিব। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিকল্প শপিং ব্যাগের সহজলভ্যতা নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন ব্যবসায়ীরা। এবং আমরা এনফোর্সমেন্ট করব 1 নভেম্বর থেকে। আমরা সামগ্রিকভাবে সারা দেশে আমরা অভিযান চালাবো। আমাদের নিজেদের ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট, খাদ্য, কাউকে আমরা বাদ রাখবো না, সবাইকে আমরা একটা টিম করে ফেলবো। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
এক্সিম ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে। এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আমিন ফারুক, স্বতন্ত্র পরিচালক SM রেজাউল করিম এবং খন্দকার মামুন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যরা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। দেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব জিতলেন মনন রেজা নীর, ভাঙলেন নিয়াজ মোর্শেদের রেকর্ড। দাবায় বাংলাদেশের বিস্ময় বালক মনন রেজা নীর দেশের ৫ম ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব জিতেছেন। দেশের সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টারের খেতাব জয়ী ১৪ বছর ৩ মাস বয়সী নীর দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙেছেন। ১৯৮১ সালে ১৫ বছর বয়সে ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব পাওয়ার রেকর্ড গড়েছিলেন নিয়াজ মোর্শেদ। হাঙ্গেরিতে গ্র্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্টের ৮ম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা শামবেদকে হারিয়ে বাংলাদেশের দাবার জাতীয় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মনন রেজা নীর আন্তর্জাতিক মাস্টার খেতাব জেতার প্রয়োজনীয় তৃতীয় নর্মটি পূরণ করেন। দাবায় দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ইন্টারন্যাশনাল মাস্টার অর্জন করতে ২৪০০ রেটিং পয়েন্ট ছাড়াও ৩টি নর্ম পূরণ করতে হয়। শুক্রবারের ম্যাচের আগে নীরের ২৪৫০ রেটিং পয়েন্ট ছাড়াও ২ নর্ম ছিল। জুলাইয়ে দেশের গ্র্যান্ড মাস্টারদের হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হন মনন রেজা নীর। এরপর বাংলাদেশ দলের হয়ে হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াডে ইসরায়েলি গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে বিস্ময়ের জন্ম দেন নীর। এরই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।